ধন্যবাদ। আহ আমি এই কথা অনেকদিন বলি না। এর ভিতরে বাংলাদেশে আসলে যতগুলো ঘটনা ঘটে গেছে, এতগুলো ঘটনা বিশ্বের কোথাও ঘটে না। এতগুলো ঘটনা বাংলাদেশে ঘটে গেছে। তার ভিতরে সমস্ত ঘটনাগুলোই কি 12ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে। এখন আমি বরাবরই বলে এসেছি যে এই ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। কারণ তিনি নির্বাচন দেওয়ার জন্য কমিটেড নন। নির্বাচন দিতে তিনি আসেননি। তিনি এসেছেন দীর্ঘদিন ধরে দেশটি শাসন করবেন, দেশের শীর্ষ ক্ষমতা ভোগ করবেন এবং তাকে গত 15 বছরে বা এর আগে মানুষ যেভাবে সুদখোর টুদখোর ইত্যাদি বলেছে, গত সরকার তাকে তার নামে মামলা টামলা করেছে, তার ট্যাক্স আরোপ করেছে, তাকে ব্যাংকের এমডির পদ থেকে সরিয়ে দিয়েছে। এই প্রত্যেকটি ঘটনা আঙ্গুলের কর গুনে 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 তিনি প্রতিশোধ নেবেন, রিভেঞ্জ আদায় করবেন। এইটা শেষ না হওয়া পর্যন্ত রিভেঞ্জের তো কোনো শেষ নেই। আপনাকে আমি মারলাম, মারার পরে মনে হলো যে না ঠ্যাংটা তো ভাঙিনি, এরপর যে ঠ্যাং ভেঙে দিলাম। ঠ্যাং ভাঙার পরে মনে হলো আপনি তাও তো হাঁটতে পারবেন, আপনাকে একটা পা কেটে নিতে হবে, লুলা করতে হবে, আপনার একটা চোখ অন্ধ করে দিতে হবে। এইভাবে মারার যে রিভেঞ্জ নেওয়ার যে সিস্টেমটা, এটা ডে বাই ডে ডে ইনক্রিজ করে। ওনারও সেটা করছে। প্রথমে বললো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, খালি কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে। তারপরে বললো একেবারে টোটালি নির্বাচন কমিশন থেকে তাদের নিবন্ধন বাদ। এরপরে বলছে আওয়ামী লীগের কোন লোক নির্বাচনে নিরপেক্ষভাবে বা স্বতন্ত্রভাবেও দাঁড়াতে পারবে না, ইলেকশন করতে পারবে না। ওনরাই সব নির্ধারণ করে দিচ্ছে বাংলাদেশের কার কি ভবিষ্যৎ, কে কিভাবে রাজনীতি করবে, কে কিভাবে কথা বলবে, কে কিভাবে সালাম দেবে, কে কিভাবে আচরণ করবে, জেস্টার দেখাবে, সব ওনরা ঠিক করে দিচ্ছেন। কে ঠিক করে দিচ্ছেন? যার বিন্দু পরিমাণে কোনো জেস্টার নেই বাংলাদেশ জনগণের প্রতি, সাধারণ মানুষের প্রতি। বিন্দু পরিমাণে কোনো জেস্টার নেই, বিন্দু পরিমাণে কোনো হেডেক নেই তার বাংলাদেশের জনগণের ভালো মন্দের প্রতি। সেই ব্যক্তি এটা করে যাচ্ছেন। তো এইসব ঘটনাগুলো ঘটে গেছে। এর ভিতরে 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আমরা যে কথাগুলো বলছি যে নির্বাচন হবে না, সেই কথাটা এখন তাদেরই দুটি স্টেক হোল্ডার বলার চেষ্টা করছেন এবং বলছেন। কেন বলছেন? কারণ তারা হঠাৎ করে দেখতে পেলেন যে এই নির্বাচনে আগে আওয়ামী লীগ ছিল না, আমরা ছিলাম সর্বেসর্বা। এবং আমরা জানতাম যে এই নির্বাচনে আমরা দাঁড়ালে নিরঙ্কুশভাবে আমরা বিজয়ী হব, ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে আমাদের। সেই ল্যান্ডস্লাইড ভিক্টরি দিয়ে আমরা দেশকে মোটামুটি একটি শরিয়া আইন জারি করে ইসলামিক খেলাফতের মতন করব। ইসলামিক খেলাফত করলে যেটা হবে যে কোন রকম কোন দলের রাজনীতি থাকবে না, নির্বাচন থাকবে না, তখন রাজা শাসিতের মতন একটা হবে, একজন থাকবেন আপনার ধর্মীয় প্রধান, তার মতামত যা সেটি হবে দেশের আইন, ইরানের মতো। তো সেই রকম একটি পরিকল্পনা থেকে তারা এখন নির্বাচন বাতিলের চিন্তা করছে, বিকজ অফ তারেক রহমান দেশে ফিরেছে। তারেক রহমান দেশে ফেরাতে বিএনপির যে একটা নিবু নিবু অবস্থা ছিল সেটি হঠাৎ করে চাঙ্গা হয়ে উঠেছে। সুনামি বয়ে যাচ্ছে বিএনপির সমর্থকদের মধ্যে, বিশাল সুনামি। কয়েক লাখ লোক নিয়ে তারা সমাবেশ করে জামাতকে মোটামুটি কপালে চিকন ঘাম এনে দিয়েছে যে বাবা আমরা নির্বাচনে কিন্তু জিতছি এবং আমাদের ভাবি প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে সকল বাহিনী সেরকম একটি ট্রিটমেন্টই তারেক রহমানকে দিয়ে দিলেন যে আপকামিং প্রাইম মিনিস্টার, হ্যাঁ, আপকামিং চিফ অফ দ্য গভর্নমেন্ট, সেরকম একটি প্রোটোকল তাকে দিয়ে দেওয়া হলো উইদাউট প্রোটোকল। ব্যাপারটা খেয়াল করুন, প্রোটোকলটা দেওয়া হলো উইদাউট প্রোটোকল। তার কিন্তু প্রোটোকলে সেনাবাহিনীর নিরাপত্তার ব্যাপারটি আসে না, কোনো বাহিনীর নিরাপত্তার ব্যাপারটি আসে না, শুধু পুলিশের আসে সমাবেশটাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, আদার্স কোনো বাহিনীর আসে না। কিন্তু এসেছে র্যাব থেকে শুরু করে, আনসার থেকে শুরু করে এভরি বাহিনী, র্যাব, সোয়াক সব ওখানে মোতায়েন ছিল এবং তারা তাকে একজন প্রধানমন্ত্রীকে যে জেড প্লাস প্লাস ক্যাটাগরি দেওয়া হয় সেরকম জেড প্লাস প্লাস ক্যাটাগরির নিরাপত্তা তাকে দেওয়া হয়েছে। বুলেট প্রুফ বাসে তিনি এসেছেন। এই ঘটনাটাকে এখন মনে হতে পারে যে তারেক রহমান আসার পরে এক শ্রেণীর মানুষ মনে করছে নির্বাচন মাস্ট বি হবে। আবার যারা নির্বাচন দিতে চাচ্ছিল, জামাত, এনসিপি, ইউনূস সাহেব বাধ্য হয়ে নির্বাচন দিতে চাচ্ছিলেন, তিনি এখন মনে করছেন নির্বাচন তো দেওয়া যাবে না। সুতরাং যুদ্ধ কিন্তু শেষ হয়নি, টাগ অফ ওয়ার কিন্তু চলছে দুই পক্ষের ভিতরে, নির্বাচন হওয়ার পক্ষে, নির্বাচন না হওয়ার পক্ষে। এর ভিতরে আওয়ামী লীগের মজাটা হয়েছে, আওয়ামী লীগ পপকর্ন নিয়ে বসে গেছে। আওয়ামী লীগ পপকর্ন নিয়ে বসে গেছে যে উইদাউট আওয়ামী লীগ কে কিভাবে নির্বাচন করে, উই ওয়ান্ট টু সি। আমরা দেখি
যে আপনারা কে কিভাবে নির্বাচন করছেন, নির্বাচন করে কোথায় আপনারা দাঁড়াচ্ছেন, কিভাবে আপনারা নির্বাচনটাকে সফল করতে পারছেন। উই ওয়ান্ট টু সি জি। দ্যাট। এখন অনেকগুলো বিষয় আপনি অবতারণা করলেন, আর আমারও অনেকগুলো প্রশ্ন আপনার কাছে আছে। এর মধ্যে একটি একটি করে যদি আসি, যে এনসিপি এবং জামাত তো শুরু থেকেই নির্বাচন চায় না। তারা নানান ছলে, নানান কৌশলে, এই গণভোট আগে না পড়ে, এই সংস্কার আগে না পড়ে, অনেক রকম অজুহাত দেখিয়েছে। সেদিক থেকে তো না, জামাত চায় সেটা আমি পরে বলছি, আপনি প্রশ্ন শেষ করুন। সেই দিক থেকে তো তারা ব্যতিক্রম এখন কিছু করছে তা তো নয়। করছে, ব্যতিক্রম করছে। কি সেটি হলো, ব্যতিক্রম করছে? উইদাউট তারেক রহমান বিএনপির আইকনিক ফিগার কে? কেউ না। খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় আছেন, তার পক্ষে নির্বাচন লড়া তো সম্ভবই না, তিনি দাঁড়াতেও পারবেন না। তো একজন মুমূর্ষু ব্যক্তি কখনো নির্বাচনের প্রার্থী হতে পারেন না। তো তাহলে আইকনিক ফিগারটা কে? আইকনিক ফিগারটা আমরা বিএনপির সাধারণ সম্পাদককে, মহাসচিবকে ধরতে পারি, ফখরুল ইসলাম খান আলমগীর। তিনি জনগণের কাছে, বাংলাদেশের জনগণ কিন্তু আপনার একেবারে শিরায় শিরায়, রক্তে রক্তে হচ্ছে ফ্যামিলি ডক্ট্রিনটা ফলো করে। প্রত্যেকেই ফ্যামিলি, আমাদের দেশের শিক্ষিত অংশটা ফ্যামিলি ডক্ট্রিন নিয়ে লম্বা লম্বা লেকচার মারেন, লম্বা লম্বা প্রবন্ধ খাড়া করেন, যে পারিবারিক এই ইয়ে থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে, আমাদেরকে সঠিক গণতন্ত্রের চর্চা করতে হবে। কিন্তু কোন ব্যক্তি যিনি লেখেন, তিনিও কিন্তু এই ফ্যামিলি ডক্ট্রিনের এই ঘেরাটোপ থেকে বেরোতে পারেন। ফ্যামিলি ডক্ট্রিন তাকে গ্রাস করেই। তো সেই ফ্যামিলি ডক্ট্রিন অনুযায়ী ফখরুল ইসলাম আলমগীর কিচ্ছু নন। তো বাংলাদেশে আইকনিক কোনো ফিগার নেই, এমন একটি ফিগার নেই যে ফিগার হাত তুলে দাঁড়ালে 5 লাখ লোক সমাবেত হবে, নাই কিন্তু। তো সেই জায়গাটায় জামাতের চিন্তা ছিল, যেহেতু আওয়ামী লীগ নাই, যেহেতু বিএনপির কোনো আইকনিক ফিগার নাই, খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান আসতে পারছেন না, সুতরাং আমরা খুব ইজিলি বিএনপিকে 30 থেকে 40টা আসন দিয়ে বাকি সবগুলো আসনে আমরা জিতবো। একটা একেবারে পরিষ্কার ধারণা ছিল তাদের। এনসিপি নতুন দল, তাদেরকে আমরা 10টা 15টা দেবো, ওরা আমাদের অনুগত হয়ে থাকবে, আর বিএনপিকে 20টা থেকে 30টা, এই 40-50টা বাদ দিয়ে বাকি 250 থেকে 260টা আমাদের, যেটাকে আমরা বলা হয় ল্যান্ডস্লাইড ভিক্টরি। ল্যান্ডস্লাইড ভিক্টরি হলে আমরা যখন খুশি যে কোনো আইন সংসদে প্রণয়ন করতে পারবো, অতীতের যে কোনো আইন আমরা বাতিল করতে পারবো। তো এই যে লোভটা, যে কোনো আইন প্রণয়ন করতে পারবো মানে আমরা শরিয়া আইন জারি করে দেবো, আমরা ইসলামী খেলাফত করব, আর যে কোনো আইন পরিবর্তন করতে পারবো আমরা মানে হচ্ছে বাংলাদেশের 4টি মূল স্তম্ভ যে আইনগুলো, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই যে জিনিসগুলোকে আমরা ঝেঁটিয়ে বিদায় করতে পারবো চিরদিনের জন্য, নতুন করে সংবিধান লিখতে পারবো। অর্থাৎ সবকিছু পারা যাবে একটি সব পারার মতো ক্ষমতা অর্জন করলে, সেই ক্ষমতাটির নাম হচ্ছে নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী। যতদিন পর্যন্ত জামাত কনফার্ম ছিল যে তারা নিরঙ্কুশ বিজয়ী হচ্ছে, ততদিন পর্যন্ত জামাত নির্বাচনের পক্ষে ছিল। গতকালকের থেকে জামাত আর নির্বাচনের পক্ষে না। গতকাল তারা বুঝতে পেরেছে যে তারেক জিয়া শুধু এসেছেন তাই না, তারেক রহমানকে এই সরকারের বড় একটা অংশ সমর্থন করে ফেলেছে, এবং এদেশের শক্তিশালী যে ইনস্টিটিউটটা সেনাবাহিনী, তারা তাদের পূর্ণ সমর্থন তারেক জিয়ার উপরে দিয়ে দিয়েছে। সুতরাং বিএনপিকে এখন আর নির্বাচনে হারানো যাবে না। বিএনপির সঙ্গে যদি নির্বাচনে যাই আমরা, তাহলে আমরা বড়জোর 20 থেকে 25টি আসন পেতে পারি। এ দিয়ে তো আমাদের পোষাবে না। আমাদের তো এই টুকরে টুকরে তো আমাদের টুকরো টুকরো তো আমাদের দিল ভরবে না, আমাদের তো বড় একটা চাই। সেই জন্য তারা গতকালকের থেকে নির্বাচনের বিপক্ষে চলে গেছে, এবং এনসিপিও জামাত যা করবে এখন এনসিপি তাই করবে। যেহেতু জামাতের পকেটই হচ্ছে এনসিপি, এবং যেহেতু বিএনপি এসে গেছে, এনসিপি বিএনপিকে খুব কয়েকটা হাত নিচ্ছিল ওই গত 16 মাস ধরে, বহুবার হাত নিয়েছে, বহুবার বিএনপিকে তুচ্ছতাচ্ছিল্য করেছে, ছাত্র দলকে ঢাকা ইউনিভার্সিটি থেকে পিটিয়ে বের করেছে, জয়ী হয়েছে সবগুলো ইউনিভার্সিটিতে শিবির। সেইখানে এনসিপি এখন বুঝতে পারছে যে বিএনপির তারেক এসে গেছে, বিএনপি গিয়ার আপ হয়ে গেছে, এখন আমাদেরকে আর বিএনপি 2 পয়সা দিয়ে গুনবে না। এবার তারাও নির্বাচনের বিপক্ষে। আওয়ামী লীগও নির্বাচনের বিপক্ষে, উইদাউট ইনক্লুসিভ বা উইদাউট আওয়ামী লীগ। তাহলে নির্বাচনের বিপক্ষে হচ্ছে 3টি প্রধান শক্তি, জামাত, এনসিপি এবং আওয়ামী লীগ। তাহলে নির্বাচনের পক্ষেটাকে বিএনপি, বিএনপির একক পক্ষে নির্বাচন, এবং ইউনূস সাহেব নির্বাচনের বিপক্ষে। তাহলে এভরিবডি নির্বাচনের বিপক্ষে, টেকনিক্যালি অর ট্যাকটিক্যালি শুধুমাত্র একটি দল নির্বাচনের পক্ষে, সেটি হল বিএনপি। সেই জন্য আমি এখনো বলছি
যে একটি দলের পক্ষে এতগুলো কাউন্টার পার্টকে মোকাবেলা করা নট এ ম্যাটার অফ জোক। হুম। কিন্তু বিএনপির সামনে তো আর কোনো বিকল্পও নেই, নির্বাচনই একমাত্র তাদের ক্ষমতায় যাওয়ার পথ। অন্য কোনো ব্যবস্থা কি আছে নাকি? ছিল, এখন নেই। বিএনপির উচিত ছিল 5 আগস্টের পরপরই, যখন তারা বুঝলো যে 3 মাসের ভিতরে এই সরকার নির্বাচন দেবে না, হ্যাঁ, দিস ইজ নট কেয়ারটেকার গভর্নমেন্ট, দিস ইজ এ ইন্টারিম গভর্নমেন্ট। তো ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু সে আমাদেরকে 3 মাসের ভিতরে নির্বাচন দেবে না এবং অনির্দিষ্টকাল থাকবে, বিএনপির উচিত ছিল সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে অ্যালায়েন্স করা। আওয়ামী লীগের সঙ্গে অ্যালায়েন্স করলে যেটা ঘটতো, এই সরকারকে তারা 6 মাসের মধ্যে ফেলে দিতে পারত। এবং আওয়ামী লীগের উপর যে টর্চার গুলো হয়েছে গত 17 মাসে, এই টর্চার গুলো হতো না। আওয়ামী লীগের যে ছন্নছাড়া অবস্থা হয়েছে সাংগঠনিক ভাবে, এটাও ঘটতো না। তো এটা তো বিএনপি আর আওয়ামী লীগ যদি লোকেরাই করেছে। আওয়ামী লীগের উপর যত টর্চার হয়েছে সেগুলো তো বিএনপি করেছে। করেছে। এখন বিএনপি করার কারণে এখন যেটা হয়েছে যে সে একা হয়ে গেছে। তারেক রহমান তো পয়গম্বর নন, ওকে, তারেক রহমান সুপারম্যানও নন। মঞ্জু ভাই, আপনি দেখছেন যে বিএনপি রাজনৈতিক ভাবে একা হয়ে গেছে, কিন্তু আমরা তো দেখলাম ওই যে জোনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না, নুরু, এরা সবাই বিএনপিতে যুক্ত হয়েছে। 1 নাম্বার। 2 নাম্বার, বাংলাদেশের মিডিয়াগুলো এই মুহূর্তে নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছে বিএনপিকে। সো আপনি কেমন করে ভাবেন যে সে একা? তার তো আদার অনেক স্টেক হোল্ডার আছে। হ্যাঁ, আছে। এখানে আমি মিডিয়াটার কথা বলি আগে। বাংলাদেশের মিডিয়া একটা প্রবাদ ছিল। আমি যখন নিয়মিত কাজ করতাম, সেই সময় একটা প্রবাদ আমরা মনে করতাম, সেটা মিডিয়া গোজ উইথ দ্য উইন্ড। বাতাস যেদিকে যায় মিডিয়া সেদিকে পাল ধরে। এটা যে কোনো লোকই ধরে। তারপরেও সারা বিশ্বের মিডিয়ার একটা এথিক্স থাকে। তো বাংলাদেশের মিডিয়ার যেটা হয়ে গেছে, সেই এথিক্স গুলো বিভিন্নভাবে খণ্ড বিখণ্ড করতে করতে, ইজম দিয়ে ভাগ করতে করতে, এখন সর্বশেষ যে খণ্ডটি আছে উইদাউট ইজম, সেটা উইদাউট ইজম হওয়াতে উইদাউট এথিক্স। হ্যাঁ, কেটে কেটে ভাগ করেছি আমি, এ আওয়ামী লীগের, এ বিএনপির, এ জামাতের, এ হচ্ছে চিঙ্কু বাম, এ হচ্ছে মস্কো বাম, এ হচ্ছে ইন্ডিয়ার দালাল। এভাবে ভাগ করে করে আমি একটি বাংলাদেশপন্থী মিডিয়া তৈরি করতে যেয়ে সেটি এত ক্ষুদ্র হয়ে গেছে এবং এত জঘন্য হয়ে গেছে যে সেটি আর এখন কাউন্টেবল না। আমাদের মিডিয়াটার ওই দশা হয়ে গেছে। এখন মিডিয়াকে আপনি যা খুশি মিডিয়াকে দিয়ে করাতে পারেন, যা খুশি। আপনার খালি পাওয়ার থাকতে হবে, আপনি খালি বলতে হবে আগামীকালকে এই নিউজটা ছাপা না হলে আপনার অফিসের সামনে মব যাবে। দেখবেন সঙ্গে সঙ্গে নিউজটা ছাপা হয়ে গেছে। আপনি ছোট একটা এক্সাম্পল দিয়ে দিই, নাজনীন মুন্নির ঘটনাটি ধরুন। নাজনীন মুন্নি আওয়ামী লীগের কেউ না। তিনি টোটাল জুলাই আগস্ট মাসে এন্টি আওয়ামী লীগ ক্যাম্পেইন করেছেন, প্রচুর বড় বড় পোস্ট দিয়েছেন, লাল টাল ইয়ে করেছেন, প্রোফাইল পিক করেছেন, আওয়ামী লীগের নামে স্যাটায়ার করেছেন প্রচন্ড রকম ভাবে। আজকে তাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে কিন্তু বের করা হলো। কি জন্য বের করা হলো? ভাল লাগে না আমার, আমাকে তোমার ভাল লাগে না, তোমার এই স্যাটায়ার আমার ভাল লাগে না, তোমাকে বিদায় হতে হবে। এবং বিদায় হওয়ার জন্য তার সামনে দুইটা এক্সাম্পল খাড়া হয়ে গেছে। ছেড়ে দিয়েছে নাকি? হ্যাঁ, তাকে তো দেখলাম যে থ্রেট দিয়েছে, কিন্তু ছেড়ে দিয়েছে এটা তো আমি থ্রেট জানি। দিয়েছে এবং থ্রেটটা কর্তৃপক্ষ বলেছে আমরা ব্যবস্থা নিচ্ছি। যে ব্যবস্থা নেওয়া মানে হচ্ছে তাকে মাইনাস করবে। এখন মাইনাস করার জন্য দুইটা চমৎকার এক্সাম্পল তাদের সামনে এসছে। এক হলো প্রথম আলোর মতো ডেইলি স্টারের মতো করে দেবো, ভেরি সিম্পল একটা মেথড। প্রথম স্টারের মতো আলোর মতো ডেইলি স্টারের মতো করে দেবো, এই একটি শব্দ দিয়ে কিন্তু আপনি মিডিয়াকে টোটালটাকে মুখে মুখোশ পরায় রাখতে পারেন, হাতে হ্যান্ডকাপ পরায় রাখতে পারেন। বাংলাদেশের মিডিয়ার এই অবস্থা হয়েছে। আর এক শ্রেণীর মিডিয়া যারা নিজেদেরকে মুক্তমনা বলে দাবি করে, নিজেদেরকে কোনো দলের লোক বলে দাবি করে না, আমরা দল নিরপেক্ষ, এই মিডিয়াগুলো হচ্ছে সবচেয়ে ক্রিমিনাল মিডিয়া। এই মিডিয়াগুলো যেখানে বাতাস দেখে সেখানে বাতাস দেয়, এবং যখন নথি স্বীকার করতে হয় তখন শুধুমাত্র কপাল ঠেকায় না, একেবারে উপর হয়ে সিজদা করে। আজকে আমি একটা খবর দেখেছি, এটা অনেকগুলো সংবাদপত্রের একটা কোলাজ। সেই কোলাজে আমি দাগ দিয়েছি, 22টি লাল দাগ দিয়েছি। সেখানে হচ্ছে ওই কোলাজের ভিতরে 26টি খবর, তার ভিতরে 22টি হচ্ছে তারেক জিয়া। একটি খবর খালি মিস হয়ে গেছে কোন রকম, 25শে ডিসেম্বর, আজ বড়দিন। কেন ইমাজিন ইট, যে একটা বড়দিনে বাংলাদেশের 3য় বৃহত্তম সংখ্যালঘু জনগোষ্ঠী খ্রিস্টান, সেই খ্রিস্টানদের একটা বড়দিন, জাতীয় ছুটির দিন, সেই দিনকার নিউজ করছেন আপনি একটা সিঙ্গেল কলামে, আজ বড়দিন। আর আপনি 26টির ভিতরে 25টি নিউজ করছেন বিভিন্ন সংবাদপত্রে
কোনো না কোনো ভাবে তারেক জিয়া সেখানে আছে। এমনকি তার বিড়ালকে নিয়েও আপনি নিউজ করেছেন। তিনি যে বিড়ালটিকে নিয়ে এসছেন, জুমা নাকি জেমি, কি নাম তার বিড়ালটির, সেই বিড়ালটিকেও নিয়েও আপনি নিউজ করেছেন। হ্যাঁ, যে এখন এই যে মিডিয়ার যে চরিত্রটা, এই চরিত্রটা কিন্তু রাতারাতি হয়নি, এই চরিত্রটা আগেও হয়েছে। আমরা শেখ হাসিনার সময়ও দেখেছি যে আপা একটা প্রশ্ন বলে, আপা যখনই বলেছে যে এটার উত্তর আমি আর এইভাবে দেব না, আর কারো কিন্তু সম্পূরক প্রশ্ন আসেনি। তো এই যে মেরুদণ্ডহীনতা, এটা কেন আসে? এটা আসে হচ্ছে নিজেদের লয়ালিটি নেই বলে। আমি যদি লয়াল হই, আমি ঠিক সৎসাহসের সাথে কথা বলতে দ্বিধা করবো না শাহবাগের মোড়ে দাঁড়িয়ে, কারণ আমি সৎ। আমি যখন অসৎ হব, তখন আমার কোনো লয়ালিটি থাকবে না, তখন আমি যে যা বলবে সেটাই শুনবো। আমাদের মিডিয়ায় অসৎ, পরিষ্কারভাবে অসৎ। তারা বিদেশি একটি নিউজ যে অনুবাদ করে, সেখানেও তাদের একটি বদমাইশি সেখানে ইনপুট করে দেয়, হুবহু অনুবাদ করে না, একটি মনের মাধুরী মিশিয়ে নিজের পক্ষের লোক বিপক্ষের লোকের মধ্যে একটা জিনিস পুশ করে দেয়। তো এই জিনিসগুলো আমাদের মিডিয়াতে আছে। তো সেই মিডিয়া তারেক জিয়ার সঙ্গে থাকলেই বা কি, না থাকলেই বা কি, যেটা হয় যে ওই মিডিয়ার কারণে কয়েক হাজার মানুষ হয়তো প্রভাবিত হয়, কিন্তু ম্যাক্সিমাম বুদ্ধিসম্পন্ন মানুষ বাংলাদেশের মিডিয়ার উপরে ভরসা করে না। এই মিডিয়া যা বললো সেটার উপরে ভরসা করে না, এবং এই ভরসা করার উপরে ভোট বাড়ে কমেও না। যেটা ঘটছে সেটি হলো যে জামাত এখন বুঝতে পারছে তারা 1 নম্বরে নাও থাকতে পারে, তারা 2 নম্বরে চলে যাবে। তারা যদি 2 নম্বরে চলে যায়, তাহলে এত কাঠখড় পুড়িয়ে, এত লবিস্ট নিয়োগ করে, এত কোটি কোটি টাকা ব্যয় করে যে ইউনূসকে বসালো তারা, এটার জন্য এতটুকু তো তাদের প্রাপ্য না, তাদের তো অনেক বেশি চাহিদা ছিল। সেটা যতক্ষণ পর্যন্ত তারা নিশ্চিত না হবে, এনশিওর না করবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু নির্বাচন করব বলবে, তারা পোস্টার ছাপাবে, কিন্তু নির্বাচন হতে দেবে না। হুম, মানুষ অনেক সচেতন, বুঝছেন। এখানে একজন মন্তব্য করেছেন, প্রথম আলো বিড়াল নিয়ে 4টা রিপোর্ট করেছে 25 তারিখে। হ্যাঁ, এখন আমি দেখেন, তারেক রহমান সেদিন যখন আসলেন, ভাষণ দিলেন, তার ভাষণ নিয়ে যে হেডলাইন গুলো হয়েছে, আমি শুধু সেটুকু একটু চোখ বোলানোর চেষ্টা করছিলাম। শিরোনাম কি ধরেন, বাংলার লুথার কিং, এই শিরোনাম করেছে মানব জমিন। প্রথম আলো জনস্রোত, মানে ঠিক আছে, এটা ডেফিনেটলি বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন একটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক ঘটনা, এবং এই মুহূর্তে যখন দেশে কোনো রাজনীতি নেই, তখন তার আগমনটি নিঃসন্দেহে অনেকের মধ্যেই একটা আশার আলো দেখিয়েছে। প্লাস তিনি যখন মুক্তিযোদ্ধার কথা বলছেন, যদিও তার একটা মিক্সড কম্বিনেশন, বিএনপি সবসময়ই মানে মধ্যম পন্থা থেকে ডান পন্থায়, তাই না? সো ধর্মর মিশেলে মুক্তিযুদ্ধকে এনে তারা একটা যেটা সবসময় করে, সেটাই তিনি সেই পলিসি নিয়েই এগিয়েছেন, সেখানে কোনো ব্যতিক্রম তো দেখিনি। কিন্তু মিডিয়া তাকে যেই ট্রিটমেন্ট, যেই ভাষা চয়ন করেছে, এই যে তাকে বাংলার মার্টিন লুথার কিং বলা, কিংবা তাকে কি বলবো, মানে কি না শব্দ দিয়ে তাকে মানে এই যে বাড়াবাড়ি গুলো, এর কারণটি কি? এর নেপথ্যে থেকে শুধু ভয় নাকি আনুকূল্য পাওয়া? ইভেন আপনি দেখবেন, আমি 2-একটা টক শো দেখারও চেষ্টা করছিলাম, আমি দেখলাম নতুন নতুন লোকের আমদানি হয়ে গেছে এরই মধ্যে টক শো গুলোতে। হ্যাঁ, এবং আপনি কথা শুনলে বুঝতে পারবেন, যেহেতু আমি মিডিয়ার লোক, সেই জন্য আমি কথার ধরন শুনলে বুঝতে পারি যে এর সঙ্গে কোন ধরনের আর্থিক লেনদেনের লিঙ্ক আছে। হ্যাঁ, তো ওই জিনিসগুলো তো খুব স্পষ্ট করেই বোঝা যায়। তো এই যে প্রবণতা মিডিয়ার, এটা কি মিডিয়ার সমস্যা নাকি আমাদের আসলে জাতিগত সমস্যা? আমরা তো আর মিডিয়ার সাংবাদিকরা তো আর কি আপনার মঙ্গল গ্রহ থেকে নাজিল হয় না, তারা তো আমাদের এই সমাজেরই অংশ, তাই না? আচ্ছা, এটা আমাদের জাতিগত সমস্যা, প্রধানত এটা আমাদের জাতিগত সমস্যা। ও তার আগে একটা কথা বলে নি, আমি টেকনিক্যাল কথা। আমার এখানে লোডশেডিং চলছে, আমি এখন জেনারেটরে আছি। তো ওকে, আমরা শেষ জেনারেটর করে থেকে, দেব মঞ্জু ভাই, হ্যাঁ, আর 5 না মিনিটে যখন, শেষ করে দেব। একটু আচ্ছা মিডিয়ার যখন ইয়ে হবে না, যখন কারেন্ট আসবে, তখন আবার 2 মিনিটের জন্য ওই আমার ওয়াইফাই বন্ধ হয়ে যাবে, আবার চালু হবে 2 মিনিট পরে। তো এরকম যদি হয় আপনি চালিয়ে নেবেন, যাই হোক। তো এটা আমাদের জেনেটিক প্রবলেম। আমাদের জেনেটিক প্রবলেমটা কি জন্য, আমি ছোট একটা গল্প দিয়ে বলি। সেটি হলো যে ওই ইংরেজ আমলের গল্প এটা। এক কুঠি বাড়ির যে আপনার আপনার দহলিজ খানা, সেখানে ইংরেজ সাহেব দর্শনে আসবেন।
তো তাকে সাহেবকে বুঝিয়ে বলা হলো, এই সাহেবের যে দারোয়ান টারোয়ান থাকবেন খানসামা, ওদেরকে বলা হলো যে সাহেব আসছেন, এটা কিন্তু আমরা না, গোরা সাহেব, গোরা সাহেব আসছেন, তুমি কিন্তু কোনো উল্টাপাল্টা কথা বলবে না, পরিষ্কার কথা বলবে এবং তুমি তুই ব্যবহার করবে না, সব সময় আপনি শব্দ ব্যবহার করবে। হ্যাঁ, হে মহামানব, হে মহানবতার, আপনি খাদ্য গ্রহণ করুন, আপনি আহার গ্রহণ করুন, হ্যাঁ, আপনি হাত ধৌত করুন। হাত ধন স্যার এটা বললে কিন্তু হবে না, ধৌত করুন বলতে হবে। ও সব মনে রেখেছে, মনে রেখে থেকে ও যথাযথ আপ্যায়ন করে টোরে এবার সে রিপোর্ট করছে সেই লোকের কাছে যে স্যার তো এসেছিলেন, স্যার খেয়ে দিয়ে চলে গেছেন, কিন্তু স্যারের যে জুতো জোড়া পড়ে রয়েছেন, জুতো জোড়া পড়ে রয়েছেন, জুতো জোড়াকে এখন কি করবো। এখন ধরুন তার বিবেচনায় এসেছে জুতোটাকেও আপনি বলতে হবে, ইংরেজ সাহেবকে তো আপনি বলতে হবেই, তার যে জুতো জোড়া পড়ে রয়েছেন এই জুতো জোড়াকেও আমার আপনি বলতে হবে, এটা তার মাথায় এসছে হুকুমের কারণে। আমাদের মিডিয়ার এখন এটা এসছে যে তারেকের জুতো জোড়াকেও আপনি বলতে হবে এবং মহিমান্বিত করতে হবে। তারেক এইমাত্র এভার কেয়ার থেকে বেরোলেন, এইবার তিনি গাড়িতে উঠলেন, এগুলো কিন্তু শিরোনাম এসছে। এবার তিনি হাদির কবর জিয়ারত করতে যাচ্ছেন, এখন তিনি যাত্রা পথে, এখন তিনি তার বাবার কবর জিয়ারত করতে যাচ্ছেন, এগুলো চন্দ্রিমায় যাচ্ছেন, এগুলো সব কিন্তু ন্যারেশন দেওয়া হচ্ছে, এক একটা ন্যারেশন দেওয়া হচ্ছে বিভিন্ন পত্র পত্রিকায়। তো এটা হচ্ছে কি, এটার কারণটা হচ্ছে কি, পাবলিক যেটা এসছে এটা খুব সৎভাবে আমি চিন্তা করি ব্যাপারটাকে, যে সাধারণ পাবলিক যারা এসছে ওখানে সমাবেশে, যদি 1 লাখ পাবলিক হয়, তার ভিতরে আমার ধরে আমার অনুমান যে 30,000 পাবলিকই এসেছেন বিএনপি দলের বাইরে, সাধারণ মানুষ। কেন এসছে এই মানুষগুলো? কারণ এই মানুষগুলো গত 16 মাসে ডিপ্রেসড, এই মানুষগুলো গত 16 মাসে তারা আশাহত হয়েছে। তথাকথিত জুলাই আন্দোলন, আগস্ট আন্দোলন, আগস্ট বিপ্লব তাদেরকে কিচ্ছু দেয়নি, তারা এতখানি হোপলেস ছিল, সেই হোপলেস অবস্থা থেকে তাদেরকে বাঁচাবার জন্য তারা কোনো আইকনিক ফিগার খুঁজে পাচ্ছিল না, তারা বুঝতে পারছিল না যে হাসিনা আদৌ ফিরবে কিনা, তারা বুঝতে পারছিল না যে আমাদের কাছ থেকে আমরা এসবে কিচ্ছু পাবো না, তারা বুঝতে পারছিল না যে ইউনুস থাকলে আমাদেরকে আদৌ ভালো হয়ে কিছু দেবেন নাকি আরো শোষণ করবেন। এরকম একটি অনিশ্চয়তায় ভুগছিল সব বাংলাদেশের মানুষরা, বিএনপি কর্মীরা তো আছেই, সাধারণ মানুষরাও। সেই মানুষরা যখন দেখলো তারেক জিয়া সমস্ত মামলা মোকদ্দমা ভ্যানিশ করে দিয়ে বাংলাদেশে আসছেন এবং নির্বাচন হলে তিনি মাস্ট বি উইন করবেন, এবং তিনি উইন করা মানে হচ্ছে তিনি প্রাইম মিনিস্টার হচ্ছেন, তার অধীনে বাংলাদেশ আবার এগিয়ে যাবে। এবং তিনি যেহেতু ইয়াং মানুষ, খালেদার মতো এরকম 80 বছর না, হাসিনার মতো 78 বছর না, সুতরাং তার নেতৃত্বে বাংলাদেশ বিশাল একটা উন্নতি করে ফেলবে, এরকম একটি আশা কিন্তু জনগণের ভিতরে আছে। সেই আশা নিয়ে জনগণ এসছে এবং সেই আশাটাকে তারা যেমন আশাহত ছিল, মিডিয়াও কিন্তু আশাহত ছিল। মিডিয়া গত বছরের আগস্ট থেকে মার খেতে খেতে, মার হজম করতে করতে এমন অবস্থা হয়ে গেছে কলুর বলদের মতো, উচ্চারণও করতে পারে না, মায়েরও ভাল লাগে না, আবার মায়ের খাওয়ার পরে জোয়ালও টানতে হয়। সে কিন্তু মিডিয়া বন্ধ করতে পারছে না, সে মায়ের খাওয়ার পরে কিন্তু অভিমান করে রাগ করে বলতে পারছে না যে আমার মিডিয়া আমি বন্ধ করে দেবো, কারণ তার তার ডিক্লারেশন ক্যান্সেল হয়ে যাবে, ডিক্লারেশন ক্যান্সেল হলে জীবনে আর সে ডিক্লারেশন পাবে না। সুতরাং তাকে এইসব জিনিসগুলো হজম করতে হয়েছে। হঠাৎ করে তারিক জিয়াকে দেখে মনে করছে এই তো আমাদের মসিহা, এই তো আমাদের পয়গম্বর এসে গেছে। এইবার সেই পয়গম্বরের জুতোকেও তারা আপনি বলছেন, বিড়ালকেও তারা আপনি বলছেন, সম্মান দেখাচ্ছেন, এবং তিনি কোথায় কোথায় যাচ্ছেন, কিভাবে কিভাবে যাচ্ছেন সেগুলো ধারাবাহিকভাবে আপডেট নিউজ দিচ্ছেন। তো এই মিডিয়া জনগণের জন্য কোনো কাজে আসবে না, আসেনি আগেও, এখনো আসবে না। এই মিডিয়া যখনই আর একটা বিপদ হবে, এই মিডিয়া এর প্রতিপক্ষের কাছ থেকে ওই রকমই আচরণটা পাবে যে আচরণটা এই মবের কাছ থেকে পেয়েছে। খুব দুঃখজনক এটা। আমার রবীন্দ্রনাথের লাইন দুটো মনে পড়ছে যে 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। তো সুযোগ নেই আমাদের। না, এত হতাশার কথা বলেন না, কিন্তু ধরেন এই যে একটা বলবো যে তারেক সিনড্রোম যে তৈরি করেছে তারা, এটা তো মানে ভেনিশ হতে আমার মনে হয় না বেশি সময় লাগবে, কারণ মেকি কোনো কিছু তো বেশি দিন থাকে না, মানে ন্যাচারালি লজিক্যালি যদি আপনি চিন্তা করেন। সিনড্রোম বা আপনার এই যেটাকে আমরা সিনড্রোম বলি বা ফোবিয়া বলি, এগুলো আসলে থাকে না, ভালো চিকিৎসা দিলে সঙ্গে সঙ্গে চলে যায়। সেই একটি চিকিৎসার নাম হচ্ছে আপনার দলাই মলাই, মারধর করা,
আরেকটি চিকিৎসার নাম হচ্ছে ফিয়ার স্প্রেড করে দেওয়া, ভয়ের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া। তো যখন একটি পত্রিকা থেকে আপনি একসঙ্গে ২০-২৫ জন লোককে আপনি আউট করে দিতে পারবেন, যখন আপনি ৭ জন ৮ জন প্রতিষ্ঠিত সাংবাদিকদেরকে বিনা বিচারে জেলে রাখতে পারবেন, তাদের বাপ মা মারা গেলেও আপনি প্যারোলে মুক্তি দেবেন না, মুক্তি দিলেও আপনি হাতকড়া খুলবেন না হাত থেকে, এবং সাংবাদিককে আপনি বলবেন যে খুনির আসামি। একটা সাংবাদিক একটা মানুষকে চড় মেরেছে, এটাই সারা পৃথিবীতে হচ্ছে একটা বিরল ঘটনা। সেখানে বাংলাদেশের সাংবাদিকরা মানুষকে খুন করেছে, এইরকম মর্মে সারা বিশ্বে কিন্তু খবর ছড়িয়েছে যে বাংলাদেশের ৫ জন থেকে ৬ জন সাংবাদিক খুনের মামলায় জেলে আছেন। তো এরকম একটি ফিয়ার আপনি ছড়িয়ে দিয়ে সাংবাদিকদেরকে যা করেছেন, সেই ফিয়ারটাও যেমন স্থায়ী হবে না এখন, আবার এই যে তারেক জিয়ার আশাকে কেন্দ্র করে সেই ফিয়ারের কাউন্টার হিসাবে আপনারা যে ক্রেজি ভাবটা আসছে, আপনাদের যে ক্যারেজ দেখাচ্ছেন আপনারা সাহসী, এই সাহসী ভাবটাও ক্ষণস্থায়ী। হুম। তা আসলে আমাদের শেষ পর্যন্ত আমাদের কোনো ইয়ে নাই, মানে সমাধানের কোনো পথ নাই। আমাদের সমাধানের পথ নাই, কারণটা হচ্ছে কি যে আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা আমি মনে করি সব সময়, সেটা হচ্ছে যে আমরা অত্যন্ত বেশি রাজনীতি নিয়ে আলাপ করি, তারপরেও আমরা রাজনীতি বিষয়ে সবচেয়ে কম সচেতন। হুম। পৃথিবীতে কেউ আমাদের মতো কিন্তু রাজনীতি নিয়ে আলাপ করে না, পৃথিবীর কোনো জাতি পলিটিক্স নিয়ে আমাদের মতো এত সময় ব্যয় করে না, কারণ তাদের অনেক কাজ আছে। আমাদের অখণ্ড অবসর, আমরা সেই অখণ্ড অবসরের ভেতরে আমরা বিয়ে বাড়ির আসরে পর্যন্ত রাজনীতি করি, চায়ের দোকানে করি, মসজিদের ভিতরে করি, জানাজায় যাই, কবরে দাঁড়িয়েও করি। হ্যাঁ, এই যে রাজনৈতিক আলাপগুলো আমরা করি, কেন করি? কারণটা হচ্ছে আমাদের রাজনৈতিক সচেতনতা কম, আমাদের রাজনৈতিক প্রাজ্ঞতা কম, আমাদের রাজনৈতিক যে দূরে দেখতে পাওয়ার, যে লং রেঞ্জে দেখতে পাওয়ার ক্ষমতা, সেটিও কম, আমাদের প্রিডিকশন করার ক্ষমতাও কম। ইন দ্যাট সেন্স আমরা এই জিনিসটা নিয়ে বেশি কচলাই, বেশি আলোচনা করি। তো এটা এই জন্য বললাম যে যেহেতু আমরা রাজনৈতিকভাবে সচেতন নই এবং আমাদের রাজনৈতিক কোনো ইডিওলজি নাই, আমাদের ইডিওলজি ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়, সরকার বদলালে আমাদের ইডিওলজি চেঞ্জ হয়ে যায়। আজকে বাংলাদেশের অনেক লোককে আপনি বলতে শুনবেন ৭১-এর গন্ডগোল, অনেক লোককে আপনি বলতে শুনবেন যে জামাতিরা কি এত অন্যায় করেছিল, আমার তো মনে হয় না। আপনি অনেক লোককে বলতে শুনবেন ৩০ লক্ষই কি ছিল, ২৯ লক্ষ ৯,০০০ কেন না, ২৯ লক্ষ বা ৩১ লক্ষ না কেন, ৩০ লক্ষ কেন, এরকম প্রশ্ন কিন্তু উঠবে। তার মানেটা হচ্ছে যে দে হ্যাভ নো আইডিওলজি, দে হ্যাভ নো আইকনিক ফিগার। তো সুতরাং তাকে যা আপনি খাইয়ে দেবেন, যা গিলিয়ে দেবেন, সে সেইটি গ্রহণ করবে। এটার মানে হচ্ছে আমাদের সামনে সত্যিকার অর্থে কোনো আপনার ইয়ে নাই, লাইট নাই। এখন মঞ্জু ভাই, ধরেন আমরা জোয়ার ভাটার দেশের মানুষ, তাই না? তো আমাদের মন ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয়, এ তো সত্য কথা। হ্যাঁ, আমরা হয়তো কারণ আমাদের নেচারটাই এরকম, আমাদের আমরা কাদা মাটির মানুষ, আমাদের নদী মানে জোয়ার ভাটার মানুষ, আমরা নদীর মানুষ। যতগুলি প্রাকৃতিক উপাদান একটা মানুষের ভেতরে তারুল্যতা আনে, মানে তারল্য শব্দটি বলছি আমি, মানে যে পাত্রে যে পাত্রে পরে সেই পাত্রে ধারণ করে, রাইট? তো ফলে ওই রকম অনেক ন্যাচারাল উপাদান আমাদের মধ্যে তো আছে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি যেটা বলেছেন যে ওই যে আমাদের জেনেটিক সমস্যা, আমার মনে হয় না এটা জেনেটিক সমস্যা। কারণ দেখুন, এই বাঙালিরা হচ্ছে অত্যন্ত বিদ্রোহী জাতি, বিপ্লবী জাতি, সংগ্রামী জাতি। এই ভারতবর্ষ স্বাধীন করেছে, নেতৃত্ব দিয়েছে কারা? আমরা বাঙালিরা, রাইট? তো আপনি যখন বলেন যে আমাদের জেনেটিক সমস্যা, আমার কাছে এটা একটু খারাপই লাগে মঞ্জু ভাই। একটু ব্যাখ্যা দিয়ে বলি তাহলে। জি। এই যে আমরা একটা এক্সাম্পলকে খাড়া করি যে ভারতবর্ষের স্বাধীনতাকে নেতৃত্ব দিয়েছে বাঙালিরা, এটি হচ্ছে আমাদের কম জানার কারণে ঘটে। কেন বলেন, কি কারণে বলেন? আপনি যদি পাঞ্জাবিদের হিসাব নেন, আপনি যদি পাঠানদের হিসাব নেন, পাঠানরা পরাধীনই হয়নি, পাঠানদেরকে ব্রিটিশরা পরাভূতই করতে পারেনি। তাহলে আপনি বোঝেন একটা জাতিকে আপনি পরাভূত করতে পারলেন না, আর একটা জাতিকে আপনি পরাভূত করে ২০০ বছর শাসন করলেন এবং সেই জাতির বীরত্বের কারণে আপনি তা আবার পরাজিত হলেন। এবং তখন আপনি সেই জাতির লোকরা বলছে আমাদের এই বীরত্বের যে আমাদের স্বদেশী আন্দোলন, তার ভিতরে বাঙালিরা সংখ্যায় বেশি, এরা নেতৃত্ব দিয়েছিল। তার থেকে কি ওইটা কি আরো বেশি মহিমান্বিত না যে আপনি একটা নেশনকে পরাভূতই করতে পারেন? ওকে, আমি তর্কের খাতিরে যদি আপনাকে বলি, আলেকজান্ডার তো আমাদেরকে পরাভূত করতে পারে নাই। না,
তাহলে আলেকজান্ডার পরাভূত করতে পারেনি মানে আলেকজান্ডার চলে গেছেন। আলেকজান্ডার আমাদের এখানে পরীক্ষিত না যে তিনি আক্রমণ করে পরাজিত হয়েছেন। না, তিনি তিনি আমাদের আমাদের নেচার যেরকম, আক্রমণ করেননি। এখন ধরুন আমাদের প্রকৃতি এখন ধরুন যেরকম, বালুচরা, সে এখন ফার্স্টে ধরুন যে বালুচরা, পাঠানরা, তারপরে আপনার এই রাজপুতরা এবং শিবাজির যে এই মারাঠিরা, এরা কিন্তু ব্রিটিশের কাছে পরাভূত হয়নি। এরা টানা যুদ্ধ করেছে ব্রিটিশের বিরুদ্ধে। আর আমাদের নাই। বাঙালির যে বীরত্ব, সেই বাঙালি বীরত্বের ভিতরে 90% হচ্ছে হিন্দু বাঙালি, যেটাকে আমরা ভাগ করে ফেলেছি হিন্দু বাঙালি এবং মুসলিম বাঙালি হিসাবে। আর প্রফুল্ল কুমার চাকি, দীনেশ, বিনয় বাদল দীনেশ, তো আমি খুব ছোটবেলায়, আমার ইতিহাস সবসময় খুব প্রিয়। আমি আমি দর্শকদেরকে বলছিলাম যে কিভাবে বিনয় বাদল দীনেশ স্বদেশী আন্দোলনে যুক্ত হয়েছিলেন, এবং দীনেশ কিভাবে তিনি যেন তার বিপ্লবী বন্ধুদের সম্পর্কে তথ্য না দেন, নিজের মাথার মধ্যে লোহা ঢুকিয়ে তিনি নিজেকে হত্যা করেছিলেন। আমার রাইট? আমি অনেক ছোটবেলায় এই বইটি পড়েছিলাম। তো আমরা তো সেই বিপ্লবী, আমরা হয়তো, আমি সবসময় বলি আমরা হয়তো বিভ্রান্ত হই, কিন্তু আমরা আবার সঠিক পথ কিন্তু ছাড়িও না, মঞ্জু ভাই। তো আমাদের এখানে যেটা হয় কি যে আমি খারাপ অর্থে বলছি না, আমাদের যেমন সৈয়দ মুস্তফা আলীর একটি উক্তি আছে, আমরা সবসময় এটা ব্যবহার করি না, কারণ এটা বাঙালি সম্পর্কে একটু নেতিবাচকই উক্তি, যে বাঙালির আত্মত্যাগ নিয়ে মুস্তফা আলী খুব বিরক্ত হয়ে একদিন বলেছিলেন যে মলমূত্র ত্যাগ ছাড়া বাঙালির আর কোনো বড় আত্মত্যাগ আছে, তাই না? তো এটা উনি খুব স্যাটায়ার করতেন সবসময়, খুব হিউমারাস লোক ছিলেন, তিনি হয়তো এটা বলেছেন। কারণ তিনি হচ্ছেন বিশেষ করে পাঠানদের সঙ্গে দীর্ঘদিন থেকেছেন। তো পাঠানদের যে জাত্যাভিমান, যে জাতীয়তা বোধ, সেটাতে উনি এতভাবেই প্রভাবিত হয়েছিলেন, তিনি ভীষণ রকম শ্রদ্ধা করতেন তাদেরকে। যে একটা জাতি তার পেটে ভাত থাকুক আর না থাকুক ম্যাটার করছে না, সে বলছে যে অমুকের পরাধীনতা আমি নেব না, তমুকের কাছে মাথা নত করবো না, প্রয়োজন বোধে আমি আত্মহত্যা করব, মরে যাব। আপনি ধরুন যে আপনি এই যে ঝাঁসির রানীর ওখানকার যে ঘটনা, যে মোগলদের কাছে ধরা পড়লে তাকে রেপ হতে হবে, তাদেরকে নিয়ে বন্দি করে রাখবে, তারা ওই জন্য আত্মাহুতি দিত, দলে দলে মেয়েরা আত্মাহুতি দিত। তো এই জিনিসগুলো কিন্তু বাঙালির ভিতরে নেই। বাঙালির ভিতরে কোনটা আছে? বাঙালির ভিতরে আছে হচ্ছে 47 সালে দেশ ভারতকে স্বাধীন করার পেছনে বাঙালিদের অবদান, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে ক্ষুদিরাম থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, আর হচ্ছে এরও আগে ছিল আমাদের ফকির মজনু শাহদের যে শাসন যে বিদ্রোহ ছিল, সিপাহী বিদ্রোহ ছিল, সেখানেও বাঙালিরা ছিল, মুসলমানরা ছিল। কিন্তু আমরা যেটা জানি না ইতিহাসে, যে পাঞ্জাবে আপনি চণ্ডীগড়ে গেলে যত বড় আপনি স্কাল্পচার দেখবেন, যত মুরাল দেখবেন, যত মানুষের নাম দেখবেন, ওখানে দেখবেন যে বাঙালি থেকে শুরু করে প্রত্যেকটা স্বাধীনতা সংগ্রামীর নাম ওখানে খোদিত আছে। কিন্তু আপনি বাংলাদেশে, আমি পাঞ্জাবে গিয়েছি, হ্যাঁ, সেখানে স্বর্ণ মন্দিরের কাছেই আছে আপনার একটা কূপ, অন্ধকূপ, যেখানে সিপাহীদেরকে মেরে মেরে ইয়ে করে ফেলে রাখা, দেওয়া হতো। রাইট, হ্যাঁ, ফেলে দেওয়া হতো। তো এখন ধরুন পাঞ্জাবের ওখানে যে বাঙালিদেরকে নাম লেখা আছে, আপনি কিন্তু বাংলাদেশে বা এই দুই বাংলায় মিলে অন্য যারা শহীদ হয়েছিলেন স্বদেশী আন্দোলনের সময়, তাদের সবার নাম পাবেন না। আপনি ভগৎ সিং এর নাম পাবেন, গুরুদাসের নাম পাবেন, ক্ষুদিরামের নাম পাবেন, কিন্তু আপনি পাঞ্জাবের সবার পাবেন না, আপনি মারাঠিদের সবার পাবেন না, আপনি দক্ষিণ ভারতের সবার পাবেন না, বাঙালিদেরও সবার পাবেন না। তো এই জন্য আমরা বলি যে আমরা আমাদের জিনিসটাকে মহৎ করে দেখি, কি জন্য? যে আমাদের জাতির ভিতরে মহৎ দুটো জিনিসই আছে, একটা হচ্ছে ভাষা আন্দোলন নিয়ে, আর একটা হচ্ছে 71 নিয়ে। এই 71-এর বিজয়টা, এটা আমাদের একটা মহৎ কর্ম, এই মহৎ কর্মটাকে আমরা সবসময় বলি। তার মানে এইটা না যে এই মহৎ কর্মটি আমাদের জাতির পরিচয়, কারণ আমি এই মহৎ কর্মটিকে যদি আপনি চুলচেরা বিশ্লেষণ করেন, 7.5 কোটি লোকের ভিতরে 1 কোটি লোক ভারতে আশ্রয় নিয়েছিল, তার ভিতরে 10 থেকে 15 লাখ 20 লাখ ছিল মুক্তিযোদ্ধা, বাকি ছিল শরণার্থী, বাদ বাকি যে 6 কোটি লোক বাংলাদেশে পূর্ব পাকিস্তানে তখন বসবাস করেছিল, এই 6 কোটি লোক কোনো না কোনো ভাবে সরকারের সঙ্গে কোলাবোরেশন করেই টিকেছিল, কোনো না কোনো ভাবে এরা সুযোগ গ্রহণ করেছিল। এই 6 কোটি লোকের মধ্যে বেশিরভাগই কোনো না কোনো ভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতাও করেছে, আবার কোলাবোরেশনও করেছে। ওই জন্য আমি জাতিগতভাবে এই যে মোটা দাগে পার্থক্যটা করতে চাই না। জি,
যে আমরা বীরের জাত, আমরা অমুক। থেকে অনেকখানি দূরে চলে এসেছি। এ নিয়ে একদিন যাই হোক, আপনার সঙ্গে আমি গল্প করব। আমারও এইসব ইতিহাস অনেক ভালো লাগে। আর আপনি এখন আপনি যেটা বলেন সেটাকে আমি আরেকবার বলি। এই যে আমরা বলি যে আমরা জোয়ার ভাটার জাতি, আমাদের কাদামাটির সংস্কৃতি, আমরা পরমত সহিষ্ণু, আমরা অতিথি পরায়ণ, আমি এই কথাগুলোকে এই জন্য বিশ্বাস করি না যে পৃথিবীতে যত রকম নৃশংস কায়দায় মানুষকে হত্যা করার সিস্টেম আছে, ব্যবস্থা আছে, যারা স্যাডিস্টরা যা করে, তার থেকে একটি হলেও বেশি আছে বাংলাদেশে। তার থেকে এক কাঠি হলেও বাংলাদেশের লোক সরেস মানুষ হত্যা করার ব্যাপারে, নৃশংসতা দেখানোর ব্যাপারে। সুতরাং আমি কি করে বলি যে আমরা সহজিয়া মাটির জাতি, আমরা জোয়ার ভাটার মতো আমাদের মন, আমরা উদাস, আমরা রবীন্দ্রনাথের উত্তরসূরি, আমরা বাউল, লালন বাউলের উত্তরসূরি, আমরা দেহের ভিতরে দেহ খুঁজি, তাই না? আমরা এগুলো বলতে পারি না, কারণ আমাদের পৃথিবীর কোথাও শুনেছেন আপনি যে মলদ্বারের ভেতরে বায়ুপথে আপনার হোস পাইপ ঢুকিয়ে একটা মানুষকে পাম দিয়ে পেটের ভিতরে বাতাস ঢুকিয়ে মারা হয়? কোথাও শোনেননি, আপনি শুনবেন না। একটা মানুষকে 8 টুকরো 10 টুকরো করে লবণ মেখে চুন মেখে ড্রামের মধ্যে রেখে পানির মধ্যে চুবিয়ে রাখা হয়? আপনি পাবেন না। আপনি কোনটা পাবেন? আপনি ইউরোপ আমেরিকাতে বিদেশে পাবেন যে মাথার ভিতরে গুলি, পিস্তল ঠেকিয়ে গুলি করে মেরে ফেলছে, ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মেরে ফেলছে। আপনি পাবেন যে ট্রাক চালিয়ে দিয়ে 80 জন 90 জন বাচ্চাকে মেরে ফেলছে, সবাইকে মেরে ফেলছে, কিন্তু ঠান্ডা মাথায় একটি শিশুকে ব্লেড দিয়ে তার যোনিদেশ চিরে তাকে রেপ করে তাকে মেরে ফেলা হচ্ছে। এটা বাংলাদেশেই সম্ভব, বাংলাদেশের সম্ভব, পাকিস্তানের সম্ভব। আমার খুব ইয়া হচ্ছে আর কি, থাক, সরি, মানে এগুলি খুব কি বলবো, অসুস্থ। যাই হোক, আমি এগুলো বলতে চাচ্ছি না, আমার কষ্ট লাগে খুব। আমি যখন এই শুনি এগুলো আমার খুব কষ্ট লাগে যে আমাদেরকে আসলে এক দাগে একটি পক্ষে ফেলে দেওয়ার মতন জাতি আমরা না, আমরা একটা মিশ্র। আমাদের মধ্যে ভালো যেমন আছে, আমাদের মধ্যে খারাপও আছে। যাই হোক, কথাটা শেষ করি আমরা টপিকটা আজকে, যে আমাদের এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, জনগণ যেহেতু হোপলেস, তারা এখন তারেক জিয়ার উপরে একটা আশাবাদ ব্যক্ত করছে, মনে করছে তারেক তাদের রক্ষা করবে। আর সরকার মনে করছে যে রক্ষা করাটা আমি বার করছি, দাঁড়াও, একটা একটা করে প্ল্যান আমি করছি, এবং জামাত এখন আমার পাশে আছে, আমি নির্বাচন বানচাল করব। এদিকে আমেরিকা, ভারত সবাই মনে করছে তারেক জিয়াকে নির্বাচন করে আওয়ামী লীগের সেকেন্ড অপশন হিসাবে, যে সেকেন্ড চয়েস, আওয়ামী লীগ যেহেতু নাই, সেকেন্ড চয়েস হিসাবে বিএনপিকে তারা সামনে এনে আওয়ামী লীগের যে সব কাজ কারবার করতো সরকারের সাথে, আওয়ামী লীগ, আমেরিকা, ভারত, বিএনপি সমূহ সেগুলা করবে। বাট কাজটা সহজে হবে না। বাংলাদেশের সামনে আনফরচুনেটলি সামনে আরো একটা বড় ধরনের এনার্কি আপকামিং। এই যে ইনকিলাব মঞ্চকে দেখলাম আবার সরব হচ্ছে, তারা শাহবাগ ব্লকেট করেছে, এটা কি অংশ নাকি? এটাই অংশ, তারা কন্টিনিউয়াসলি এনার্কি করতে থাকবে। তারেক জিয়া আগামীকালকে ভোটার হবে, তারপরে সে নির্বাচনের জন্য বৈধ হবে, তারপরে সে তার আসন দাঁড়াবে এবং নির্বাচনী জোয়ারে বিএনপি দেশকে ভাসিয়ে দেবে, সবগুলো পজিটিভ, ঠিক আছে। কিন্তু এটা তো হতে দিলে এনসিপি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না, জামাত তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। ইউনূস সাহেবকে ক্ষমতা ছাড়তে হবে, এবং ইউনূস সাহেবকে ক্ষমতা ছাড়লে জামাত, এনসিপি বা বিএনপি বা আওয়ামী লীগ কেউ যে ইউনূস সাহেবের নামে কেস করবে না, মামলা করবে না, এর কোনো গ্যারান্টি নেই। সুতরাং তিনি এত সহজে ক্ষমতা ছাড়বেন না এবং এত সহজে ইলেকশনও হবে। কিন্তু তারা তো বলে পৃথিবীর কোনো শক্তি নাই যে এই নির্বাচন বানচাল করবে। পৃথিবীর শক্তি দরকার নেই তো, উনিই নির্বাচন বানচাল করবেন। উনি তো পৃথিবীর শক্তির বাইরে, উনি তো অন্য গ্রহ থেকে আসা শক্তি দিয়ে উনি নির্বাচন বাতিল করবেন। আচ্ছা, তো আওয়ামী লীগ কি করছে? শুধু পপকর্নই খাচ্ছে নাকি তারা কোনো অ্যাক্টিভিটি করছে? হ্যাঁ, আওয়ামী লীগের অ্যাক্টিভিটি করার চেষ্টা করছে, বাট ইটস টু লেট। আমি আওয়ামী লীগের এই স্ট্র্যাটেজিটা সমর্থন করি না। আওয়ামী লীগের উচিত ছিল যে আমি যেহেতু মরছি, আপনি যেহেতু মরছেন, তাহলে আপনার মাথার স্মৃতিটা এলোমেলো হয়ে গেল কিনা এটা কিন্তু আপনার ভাবনা না। আপনার ভাবনা হচ্ছে আপনি কিভাবে ব্রিদিংটা নেবেন, শ্বাস নেবেন। আপনি পানিতে ডুবে যাচ্ছেন, কিন্তু আপনি তখন যদি ভাবেন যে আমার মাথার স্মৃতি নষ্ট হয়ে যাবে, মুখের মেকআপ নষ্ট হয়ে যাবে, এটা তো ভাবনা না। আপনাকে ভাবতে হবে আমি কিভাবে ব্রিদিং নেব। আওয়ামী লীগ যখন দেখছে যে সে কোনো অপরাধ করলেও গ্রেপ্তার হচ্ছে, অপরাধ না করলেও গ্রেপ্তার হচ্ছে, গ্রেপ্তার হওয়ার পরে জেলের মধ্যে তার লোকজন মারা যাচ্ছে, 128 জন আওয়ামী লীগ নেতাকর্মী মারা গেছে জেলের ভিতরে। তো আপনি কোনো কারণ ছাড়াই জেলে যাচ্ছেন, মারা যাচ্ছেন, তাহলে আপনি আন্দোলনটা করছেন না কেন, প্রতিবাদটা করছেন না কেন, আপনি রুখে দাঁড়াচ্ছেন না কেন? সেটা হয়তো তাদের সাংগঠনিক দুর্বলতার কারণে। আমরা তো এখনো কোনো স্পোক্স পার্সনই পেলাম না। সেই দুর্বলতার কারণেই তারা এখন বলছে
তারা এই যে পরশুদিন শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে মবের এগেনস্টে আপনারা রাস্তায় নামুন। হুম এই নামাটা আরো 6 মাস আগে বলা উচিত ছিল, নামা উচিত ছিল আমি মনে করি। এখন তারা বলছে জানি না কিভাবে তারা নামবেন, হয়তো নামবেন। তার মানে আপনার কেওয়াসটা আরো বহুমুখী হবে। হুম হাসিনার যে এই শেখ হাসিনার ঘোষণাটা আমি যদি ভুল না করে থাকি, শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে ইউনূসের বিরুদ্ধে, মবের বিরুদ্ধে আপনারা রাস্তায় নেমে আসুন। আওয়ামী লীগের নেতা কর্মীকে ঘোষণা দিয়েছেন, আহ্বান রেখেছেন। এখন যদি আওয়ামী লীগের 10% নেতা কর্মীও নামে, তাহলেও যে অ্যানার্কিটা তৈরি হবে, যে কাউন্টার এনফোর্সমেন্ট তৈরি হবে, সেই কাউন্টার এনফোর্সমেন্টের কারণেই নির্বাচন পিছিয়ে যাবে। দেখা যাক কোন দিকে ঘটনা যায়, নিশ্চয়ই আমরা সেদিকে তো নজর রাখবোই। হ্যাঁ, মঞ্জুরুল আমরা হক, আশাবাদী হই দেশটা সুখী হোক, শান্তি হোক। জি, শান্তি ফিরে আসুক। যেটি তারেক রহমান অসংখ্যবার বলেছেন যে তিনি শান্তি প্রতিষ্ঠা করতে চান, দেশে শান্তি আসুক। না, উনি তো এখনো প্রতিষ্ঠা করতে চান বলেননি, উনি প্ল্যানের কথা বলেছেন। আই হ্যাভ এ প্ল্যান, জি, উই তো হ্যাভ এ ওনার প্ল্যান। প্ল্যানটা কি বুঝতে পেরেছেন নাকি? না, উনি প্ল্যান তো গোপন রাখবেন। উনি যেমন গোপন রেখেছেন ভারতের সাথে, পাকিস্তান আর আমেরিকার সাথে বৈঠকের কথা, যে বৈঠকের ফলে উনি গ্রিন সিগন্যাল পেয়েছিলেন, সেটি যেমন গোপন রেখেছেন, এই প্ল্যানটাও গোপন থাকবে। এটা কি সত্যি নাকি যে ভারতের সমঝোতায় তিনি এসেছেন? শুধু ভারতের না, আমেরিকারও হাত আছে এখানে। কি জিনিসটা কিভাবে ঘটলো? মাত্র 3 সপ্তাহ আগে বললেন তার একার সিদ্ধান্তের উপর নির্ভর করে না। তারপরে হ্যাঁ, হ্যাঁ, কি এমন ব্যাপারটা এটা হচ্ছে এটা সেকেন্ড চয়েস, সেকেন্ড বেস্ট।